নমস্কার, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সুন্দর দিন এবং স্মরণীয় দিন, 23শে জানুয়ারি। তো এই 23শে জানুয়ারি এই জন্যই স্মরণীয় দিন বলছি, এই জন্যই একটা বিশেষ দিন বলছি। এটা এই দিনটায় 1897 সালে ঠিক এই 23শে জানুয়ারি উড়িষ্যায় কটক শহরে এক বীর ভারত মায়ের সন্তানের জন্মগ্রহণ হয়। তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করার পর তিনি স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। তিনি জন্মাবার পরই দেখেছিলেন ভারতবর্ষ পরাধীন, ইংরেজদের অধীনে ভারতবর্ষ দলিত পিষিত হয়ে আছে, চোখের জল পড়ছে মায়ের এবং হাতে শিকল বাঁধা আছে। সেই অবস্থায় তিনি সংকল্প করেছিলেন যে আমি ভারতবর্ষকে স্বাধীন করব, আমি স্বাধীন ভারতবর্ষ বানাবো। তাই তিনি পড়াশোনা করার সাথে সাথে তিনি স্বাধীনতা সংগ্রামীদের সাথে যোগাযোগ রাখেন এবং অনেক কিছু বিদ্যা জ্ঞান অর্জন করে ফেলেন। আইসিএস পাস করার পর তিনি ইচ্ছা করলে ভারতবর্ষের যে কোনো টপ র্যাঙ্কে একটা চাকরি করতে পারতেন, কিন্তু চাকরি তিনি গ্রহণ করেননি। তার মা প্রভাবতী দেবী এবং বাবা বা পিতা ছিলেন জানকীনাথ বসু, পেশায় উকিল ছিলেন। তো তাদের ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে একটা দেশের দায়িত্ব বা কর্তব্যভার নেবে, উঁচু পদে চাকরি করবে। কিন্তু ছেলে স্বপ্ন আলাদা, নেতাজি সুভাষচন্দ্রের স্বপ্ন আলাদা। তিনি বারবার ইংরেজদের হাতে বন্দী হয়েছেন, তিনি বারবার তাকে জেলে দেওয়া হয়েছে, আবার তিনি বেরিয়ে এসছেন। তিনি যখন দেখলেন যে এই ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে, ইংরেজদের সঙ্গে লড়তে গেলে খালি হাতে লড়া যাবে না, কারণ ইংরেজদের হাতে তখন ছিল গোলা বারুদ, আর আমাদের ভারতীয়দের হাতে তখন কিছুই ছিল না, ছিল মাত্র একমাত্র তীর ধনুক আর লাঠি। এতে তো আর তাদের সঙ্গে পেরে ওঠা যায় না। তো সেই সময় বহু বিপ্লবী, যেমন মাস্টারদা সূর্যদেব সেন, এদিকে বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, এদিকে আমাদের আর এক মহান নেতৃত্ব, তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনিও ব্রত নিয়েছেন। কিন্তু তার সঙ্গে মতের বিরোধ হওয়ায় নেতাজির, তিনি পরপর 3বার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পরও তিনি সেই পদ ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কারণ আমাদের গান্ধীজি বলতেন যে ভালোবাসার মাধ্যমে মন জয় করে ভারতবর্ষের স্বাধীনতা আনতে হবে। কিন্তু সেই ব্রিটিশদের মন এতই কঠোর, এতই বর্বর যে তাদের মন কখনোই জয় করা যায় না। গান্ধীজি বলতেন এক চড়ে গাল মারলে, যদি এক গালে চড় মারে ইংরেজরা, আর এক গাল বাড়িয়ে দাও, তারা সেখানেও চড় মারুক, কিন্তু তাদের মায়া হবে চড় মারতে, আর মারবে না, গায়ে হাত বুলিয়ে দেবে। কিন্তু নেতাজি বলে দিয়েছেন না, এটা ভুল। যদি তারা ইংরেজরা তোমার গালে একটা চড় মারে,
তুমি দ্বিগুণ শক্তিতে তার গালে আর একটা চড় বসিয়ে দাও, তবেই তার বুঝবে যে ভারতীয়দের শক্তি আছে। ভারতীয়রা, ভারতের সন্তানও পারে বুঝিয়ে দিতে, দুধ কা দুধ পানি কা পানি। তো নেতাজির সঙ্গে এরকম মতবিরোধ হওয়ার পর কি করলেন, তিনি ভারতবর্ষের ছদ্মবেশে বাইরে চলে গেলেন। এই যাওয়ার সময়, যাওয়ার আগে তাকে গৃহবন্দী করে রেখেছিল ইংরেজরা, কিন্তু পারেনি। নজরবন্দি, মানে তার পিছনে সে যদি কিছু না করতে পারে, ইংরেজরা ভয় পেয়েছিল তাকে। কারণ নেতাজি সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী ছিলেন, তাই তিনি ছদ্মবেশ ধারণ করে তিনি ভারতবর্ষ থেকে চলে গেছিলেন শক্তি সংগ্রহ করার জন্য। এটা ভয়ে পালানো নয়। আর তিনি এমন কথা বলতে পারতেন, এমন সাজতে পারতেন, কেউ তাকে ধরতেই পারত না যে এই বাঙালি, এ নেতাজি না ইংরেজ। যে কোনো সময় ইংরেজ সেজেছেন, ইংরেজদের মতো কথা বলেছেন, কোনো সময় পুলিশ সেজেছেন, কোনো সময় কাবুলিওয়ালা সেজেছেন। এরকম তিনি রূপ ধারণ করতেন, সাজতেন, তাতে করে কেউ ধরার ক্ষমতা ছিল না। আর বিভিন্ন ভাষা জানতেন, যার ফলে তার সেটা সুবিধে হয়েছিল। তিনি যখন কলকাতা থেকে গুমো স্টেশন, আমাদের রেল স্টেশন গুমো, সেই গুমো স্টেশন থেকে তিনি চলে গেলেন শ্রীনগর হয়ে বিভিন্ন দেশে, জাপান, জার্মান, কাবুল হয়ে তিনি চলে গেলেন বাইরের দেশে। তাদের সেই সমস্ত দেশের সঙ্গে চুক্তি করলেন, কথা বললেন, বলে ভারতীয় দেশ যে সমস্ত সেনা বন্দী ছিল তাদের নিয়ে তিনি একটা আলাদা দল তৈরি করলেন, যার নাম ফরওয়ার্ড ব্লক, আজাদ হিন্দ বাহিনী। সেই আজাদ হিন্দ বাহিনীতে বহু মহিলা ভালোবেসে তার বক্তৃতা শুনে কি করতেন না, হাতের ছুরি, কানের দুল, নাকের নথ, পায়ের নপুর, এসব তাকে ধরে দিতেন যে আমাদের কাছে কিচ্ছু দেওয়ার নেই, এইগুলো নিন। সেইগুলো বিক্রি করে তিনি তার দলটাকে শক্ত করেছিলেন। সেনাবাহিনীতে নিযুক্ত তাদের পোশাক, তাদের অস্ত্র তিনি কিনেছিলেন। কিনে তিনি শক্তি সংগ্রহ করে যখন প্যারেড করছেন, তখন রেডিও ছিল, রেডিওতে যখন বলতো আমি সুভাষ বলছি, তখন ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ সেই রেডিও শোনার জন্য, সেই স্বর শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতো। আমি সুভাষ বলছি বলে তার বক্তৃতা আরম্ভ হতো রেডিওতে। সবাইকে তৈরি থাকতে বলতো, ঘরে বসে থাকতে বারণ করতো, যে ঘরে বসে থাকো না, দেয়ালে পিঠ আমাদের ঠেকে গেছে, আমরা অনেক অত্যাচারিত হয়েছি, আমরা অনেক নিপীড়িত হয়েছি, অনেক চোখের জল ফেলেছি, অনেক মায়ের সন্তান চলে গেছে, অনেক স্ত্রীর তার স্বামী চলে গেছে, কিন্তু আর নয়, ইংরেজদের কাছে আর আমরা মাথা নত করব না, আমরা এগিয়ে যাব, মারের বদলে মার দেব। তো তৈরি হও, প্রস্তুত হও, আমি আসছি। এই রকম বক্তৃতা শুনে মানুষের লোম খাড়া হয়ে যেত। মানুষ দলে দলে সেই আজাদ হিন্দ বাহিনীতে যোগদান দিতে আরম্ভ করলো। তখন ইংরেজরা শুনে, এইসব খবর শুনে ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করলো। তারা যখন নেতাজি বার্মা হয়ে যখন আসছে ভারতবর্ষকে স্বাধীন করতে, তখন কি হচ্ছে, তিনি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। রক্ত মিন্স আমরা যে রক্ত দিই এখন এই রক্তদান শিবিরে, এইরকম নয়,
এরকম নয়। রক্ত মানে যে স্বাধীনতা আনতে গেলে, লড়াই করতে গেলে যে রক্ত বেরোবে, কেটে ছিঁড়ে যেতে পারে, এমনকি মৃত্যুবরণ পর্যন্ত হতে পারে, সেই রক্ত, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো, আমি তোমাদের স্বাধীনতা এনে দেবো, চলো দিল্লি চলো বলে তিনি স্লোগান দিয়ে ওই দিক থেকে বার্মা থেকে হয়ে আসছেন। তখন ব্রিটিশরা থরথর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে কী করলো না, ইংরেজরা প্রচুর গোলাবর্ষণ করছে। সেই সময় গোলাবর্ষণ করতে করতে নেতাজি একটা প্লেনে চলে গেছিলেন। তো এখানে দ্বিমত আছে। এখানে যে প্লেনটায় চলে গেছিলেন, সেই প্লেনটায় আমি সুভাষ বলছি বলে এক বই আছে, দ্বিতীয় তৃতীয় খণ্ড, সেই খণ্ডগুলো পড়ে যেটুকু বুঝেছি যে নেতাজি ওই প্লেনটা যখন আগুন জ্বলে তখন নেতাজি চুল পড়ে যাচ্ছিল, ওনার সাথে একজন ছিল, তিনি কি করেছিলেন, নেতাজি সবসময় সাধনা করতেন, ধ্যান করছিল, নেতাজিকে ওপর থেকে ঠেলে ফেলে দেয়, ফলে আগুন নিভে যায়, কিন্তু অনেকটা অংশ পুড়ে যায়। তো আরেকজন যে ছিল সেও পুড়ে যায়, তাকে হসপিটালে ভর্তি করা হয়। তো নেতাজির পরিস্থিতি এমনই খারাপ ছিল, তাকে অন্য ঘরে ট্রান্সফার করতে হয়, যার ফলে এ আর খবর পায়নি, যার নেতাজির সঙ্গে একজন বিশ্বস্ত ছিল, সে ফলে সঠিক খবর এখনও কেউ দিতে পারেনি নেতাজি জীবিত আছেন না মারা গেছেন। তো যাই বা হোক, তিনি আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে বেঁচে আছেন। তিনি আমৃত্যু, তিনি আমাদের ভালোবাসার হিরো, রিয়েল হিরো হচ্ছে নেতাজি। তিনি অ্যাকচুয়ালি দেশভক্ত ছিলেন। এখন অনেক নেতা, অনেক অনেক নেতা তারা কি করছে, গাল ভরা বক্তৃতা দিচ্ছে স্টেজে, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য এত কাজ করছি, মানুষের জন্য কাজ করছি, কিন্তু কাঁচকলা, সে দেশের জন্যও নয়, মানুষের জন্য নয়, সে তার নিজের জন্য কাজ করছে। তার কারণ হচ্ছে, দেখে থাকবেন কোনো সাধু বা কোনো ভণ্ড সাধু সে বক্তৃতা দিচ্ছে যে নিরামিষ খেলে শরীর ভালো থাকবে, সুস্থ হবে, তোমরা কেন একটা পশুকে মারবে, কেন ছাগল কাটবে, কেন গরু কাটবে, কেন মুরগি কাটবে, তারা তো জীব, তারাও বাঁচতে চায়। এই বক্তৃতা দেওয়ার পর নেবে, তাকে দেখা যাচ্ছে বিরিয়ানির প্যাকেট খুলে বিরিয়ানি খাচ্ছে। তো বিরিয়ানিতে কি থাকে? এই তো। আবার কোনো নেতা সে বলছে যে মানুষকে ভালোবাসো, মানুষের হয়ে কাজ করো, মানুষের সঙ্গে একটা পয়সা নিও না, পয়সা নেওয়া হারাম, পয়সা নিলে সেই পয়সা তোমার থাকবে না, এরকম বলছে। মানুষের কাজ করো, আমরা সেবা করতে বেরিয়েছি, সেবা করতে এসেছি, আমরা শপথ নিয়েছি মানুষের কাজ করব। আর বক্তৃতা দিয়ে নেমেই হিসেব করছে ওইখান থেকে কত পাবো, ওই এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো থেকে কত পাবো, কত তুললে তোমরা আমাকে দাও। এই তো ব্যাপার এখন সমাজে। তখন ব্রিটিশদের হাতে বাঙালিদের বা বিপ্লবীদের ধরিয়ে দিতে পারলে ইনাম পুরস্কার ছিল। তখন সেই সব মানুষদের আমরা পড়তাম, যখন ঘৃণা করতাম যে এরকম মানুষ, কাফের মানে বিশ্বাসঘাতক মানুষ, মির্জাফর মানুষ ছিল, ছি 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 ছি। কিন্তু এখন যদি খুঁজি, এখন তার চেয়ে দ্বিগুণ অনেক, সেই সংখ্যাটা এখন বেশি। দেখুন না, আজকে কোনো স্কুলে, কোনো ক্লাবে স্বাধীনতা দিবস, 23শে জানুয়ারি পালন হবে, তার জন্য কোনো ম্যাডামকে যদি আসতে বলছেন, হেড স্যার বলছে অত দূর থেকে তা আমি আসবো স্যার? কোনো স্যার বলছেন আমি স্যার অত দূর থেকে আসবো, আমার একটা প্রোগ্রাম ছিল। তো সেই স্বাধীনতা যে পেয়েছে, ইংরেজরা যে আমাদের নেতাজির নাম শুনে ভয়ে পালিয়ে গেছে, ভয়ে। নেতাজিকে গুলি করতে হয়নি, মারতে হয়নি, নেতাজির নাম শুনে থরথর করে কেঁপে ভয়ে সামান্য শর্ত চাপিয়ে তারা পালিয়ে গেছে ইংরেজরা।
এখনও তারা নেতাজির ভয় পায়। কিছু কিছু শর্ত আছে, যদি বলে নেতাজি অমুক জায়গায় বেঁচে আছে, তারা কাঁপবে। তো সেই সব মানুষগুলো কি জানেন, প্রকৃত দেশভক্তি তাদের নেই, প্রকৃত দেশকে ভালোবাসে না, তারা দেশকে ভালোবাসে না। এই স্বাধীনতা এসেছে, স্বাধীনতা দিবসে এসে বিভিন্ন প্রোগ্রাম করবে ছেলেদের নিয়ে, স্কুলে আসবে ভালো, কিন্তু এই স্বাধীনতা দিবসে এই নেতাজির জন্মদিনে তারা একটা ফ্ল্যাগ ওড়াবে, নেতাজির সম্পর্কে দু একটা কথা বলবে, শিশুরা জানবে। তো সেখানে একটা ম্যাডাম বলছে, আমি অত দূর থেকে আসবো স্যার, আমি এত সকালে আসতে পারবো না স্যার। কেউ বলছে, আমি কি করে যাব স্যার, আমি কি করে আসবো স্যার। এই তো ব্যাপার। তো আমি কথা আর বাড়াবো না, কারণ কথা বাড়াতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে। তাকে নিয়ে, নেতাজিকে নিয়ে কথা বলার শেষ নেই। তিনি যা করে গেছেন, যা রেখে গেছেন, সেটা আমাদের হৃদয়ে থাকবে। নেতাজি আমাদের হৃদয়ে বেঁচে আছে, তার আদর্শ আমাদের পাথেয় হয়ে আছে। তিনি যা চেয়েছিলেন, মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তিনি কি করবেন, তার জন্যে তিনি বহু বই লিখে গেছেন। সেই বইগুলো যদি উদ্ধার করতে পারি, সেই ভারত সরকার যদি উদ্ধার করতে পারে, মানে কৃষিনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি কীরকম কী হবে, সব তিনি করে গেছেন, সব তিনি লিখে গেছেন। সেই জন্য তিনি বলেছেন যে এই যে শিল্প, যেমন শিল্প, যেখানে শিল্প হবে ঘিঞ্জি হয়ে যাবে, অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে যাবে, এরকম করলে হবে না। শিল্প যেমন আখ, যেখানে আখ আছে সেখানে আখের নিয়ে শিল্পটা হওয়া উচিত, কারণ আখটা সেই শহরে নিয়ে যেতে বা কলকাতায় নিয়ে যেতে অনেক কষ্ট হয়ে যায়, মানে সাধারণ মানুষের দাম দাম দিয়ে বেশি কিনতে হয়। তা নয়, অ্যাকচুয়ালি যে পাট, যেমন পাট তো জমিতে হয়, যেখানে পাট চাষটা বেশি হয় সেখানে পাট শিল্প গড়ে উঠুক। যেখানে আলু চাষ বেশি হয় সেখানে আলু সম্পর্কীয় যে চিপস ফিপস বা আদার্স জিনিসগুলো হয় সেখানে হয়, গড়ে উঠলে খরচ কম হবে। আর কলকাতায় নিয়ে যেতে গেলে বা শহরে নিয়ে যেতে গেলে খরচা পড়ে যাবে। যেমন যেখানে সরষে হয় প্রচুর পরিমাণে, সেই সমস্ত জায়গায় ছোটো ছোটো করে যদি তেল কারখানা হয়, তাহলে কিন্তু এই যে ঘিঞ্জি, যেখানে শুধু কলকারখানা হয়ে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে, বিষাক্ত পরিবেশ, সেটা কিন্তু হবে না। তিনি এই ধরনের মানে কৃষিনীতি, শিল্পনীতি বানিয়েছিলেন। তার দূরদৃষ্টি ছিল। তিনি শুধু যে ভারতবর্ষকে স্বাধীন করব এই নিয়ে তিনি ব্যস্ত থাকতেন না, এই নিয়ে তিনি ব্যস্ত ছিলেন না। তিনি ভারতবর্ষ স্বপ্ন দেখেছিলেন, ভারতবর্ষ একদিন না একদিন স্বাধীন হবে। সেই স্বাধীন হলে তখন কি করব, তখন ছেলেদের পড়াশোনা কীরকম হবে, মায়েদের কি সুযোগ সুবিধা দেওয়া হবে, মায়েদের কি অধিকার দেওয়া হবে, কি থাকবে। তিনি এই সমস্ত কিছু ভাবনা ভেবেছিলেন। কিন্তু এখন কি বলবো, নেতাজির সেই সমস্ত চিন্তা ভাবনা আমরা ভাবি না, ভাবছি না। আমরা আমাদের মতো করে চলছি। আমরা মুখে বলছি এক, করছি এক। মুখে বলছি মানুষের পাশে আছি, কিন্তু মানুষের পাশে আমরা নেই। সত্যি কথা বলতে কোনো মানুষের পাশে নেই, মানুষের পয়সায় আছি, এটাই হচ্ছে। তাকে যখনই কিছু সরকারি পাইয়ে দিচ্ছি, আমার পকেটে কত টাকা ঢুকছে সেইটা দেখছি। এই তো এখনকার রাজনীতি, এই তো এখনকার দেশভক্তি। তো এই বীর ভারত মায়ের সন্তানকে স্যালুট জানিয়ে আমরা আজকে আমি বক্তৃতা আমার শেষ করব, বা আমার কথা আমি শেষ করব। কিন্তু শেষ করার আগে আমি আপনাদের একটা গান শুনিয়ে যাই, চলুন।
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কমল মূর্তি মর্মে ব্যথা। ওই আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতা মাতা। ওই আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমার দিয়েছি মা। আমার জন্ম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জন্ম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ওই আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ওই আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে মাফ করবেন।